কথায় আছে কিউরিওসিটি কিল্ড দ্য ক্যাট, কিন্তু মানুষের কৌতূহল কখনো কখনো শুধু বিড়ালই মারে না, পুরো একটা প্রজন্মকে গ্রাস করে। আমরা অনেকেই অনেক সময় রাস্তায় পুরনো জিনিসের প্রতি বা জিনিসপত্রের দোকানে বা বাড়ির আড়াইতে এমন কিছু জিনিস পেয়ে যায় যা আমাদের নয়, কিন্তু কে মনে করে, কে ভাবে যে এটা মনিন ডায়েরি বা একটা মনিন ডায়েরি পুরো পরিবারকে শেষ করে দিতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় জেফসি ভাই এবং শ্রোতাবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে ঘটনাটা শোনাবো তা শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে, যে কিনা রাজশাহীর এক জায়গায় থাকে, তার নাম সাকিব। ঘটনাটি বলছি তার জমানিতেই। বলছেন সাকিব, রবিন ভাই দেখতে পাচ্ছেন আমার বাম হাতের তালুতে একটা দাগ, এটা কোনো পোড়া দাগ নয়, এটা হচ্ছে একটা ছাপ। আর শুধু আমারই না, আমার বাবা দাদা 3 প্রজন্মের পুরুষের হাতের তালুতে কিন্তু একই দাগ আছে। ছোট্ট একটা ডায়েরি আমাদের বংশের পুরুষদের এমন এক অভিশাপ দিয়েছে যা ভাবতে অবাক লাগে। সব শুরু হয়েছিল তখন যখন আমি কলেজে পড়ি। একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল, আমি বাড়ির লাইব্রেরিতে ঘর পরিষ্কার করছিলাম, যেটা বছরের পর বছর বন্ধ ছিল। ধুলো মাকড়সার জালের ভেতরে হাতড়াতে একটা পুরনো ট্রাঙ্কের সন্ধান পেলাম। তালা ভাঙায় ছিল, ভেতরে কিছু পুরনো কাপড়, কয়েকটা বই, আর তার নিচে চামড়ায় বাঁধানো একটা কালো ডায়েরি। ডায়েরিটা খুলতে ভেতর থেকে একটা গন্ধ বের হলো, পচা গোলাপ আর মাটির মিশ্রণ। পাতাগুলো হালকা হলুদ। প্রথম পাতায় ঝাপসা কালিতে লেখা, কে এটা পড়বে সে আমার গল্প জানবে, আর আমার গল্প জানলে সে আমার বোঝা বইবে। এরপর লেখা রুবা। সেদিন রাতে আমি ডায়েরিটা পড়তে বসলাম। রুবা ছিল এক তরুণী, প্রায় 100 বছর আগে এই বাড়িতে, তার শ্বশুর বাড়িতে থাকতেন। লেখাগুলো ছিল তার নির্যাতনের কাহিনী। তার স্বামী, শ্বশুর সবাই তাকে শারীরিক এবং মানসিকভাবে পিষে মারতেন। শেষের দিকের পাতাগুলো খুব ভয়ঙ্কর ছিল। সে লিখেছে সে একটা টোটকা শিখেছে, মৃত্যুর পর তার আত্মা এই ডায়েরির সাথে জড়িয়ে থাকবে এবং যে পুরুষ এই ডায়েরিটা পড়বে তার কষ্টের সাক্ষী হবে আর তার প্রতিশোধের হাতিয়ার হয়ে যাবে। আমি প্রথমে গা ছমছমে এই বইটা পড়লাম, বন্ধ করলাম, কিন্তু কৌতূহল সামলাতে পারলাম না। পরের কয়েকদিন ধরে আড়ালে ডায়েরিটা পড়তে শুরু করলাম। একটা পর্যায়ে রুমা লিখেছে সে গর্ভবতী ছিল আর তার শ্বশুর বাড়িতে লোকজনরা সন্তানটাকে অবৈধ বলে চালিয়ে দিতে তাকে বিষ খাওয়ায়। মরার আগে সে শপথ নিয়েছিল তার আত্মা এই বাড়ির পুরুষ সন্তানদের কখনো শান্তি দেবে না। ডায়েরি পড়া শেষ করার পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলা শোবার সময় ঘরে শুনতাম কারো ফিসফিসানির আওয়াজ। মনে হতো কেউ ডায়েরির পাতায় লেখা কথাগুলো কানে কানে বলছে, ওরা আমাকে মেরে ফেলছে, আমার শিশুটিকে চুরি করছে, এমন কথা শুনতে পেতাম। আয়নায় আমার প্রতিবিম্বর পাশে আরেকটা মুখ দেখতে পেতাম, কালো লম্বা চুলে ঢাকা, ফ্যাকাশে চেহারা, বিভৎস। আমি থরথর করে ভয় কাঁপতে শুরু করলাম। এক রাতে আমি গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ টের পেলাম কেউ আমার বুকের উপরে চেপে বসেছে। চোখ খুলে দেখি সেই মুখ রুবা। তার ঠোঁট নড়ছে, কিন্তু কণ্ঠ শুনতে পাচ্ছি সরাসরি আমার মগজে। সে বলছে, তুমি আমার গল্প পড়েছ, এবার আমার সাক্ষী হতে চলেছ। সে আমার বাম হাতের তালুতে বরফ শীতল আঙ্গুল চেপে ধরলো, জ্বলন্ত স্পর্শের মতো তীব্র যন্ত্রণা। আমি চিৎকার করে উঠলাম। আলো জ্বালাতেই দেখি হাতের তালুতে কালির মতো দাগ, একটা হাতের ছাপ। পরের দিন সকালে আমি বাবাকে সবটা বললাম। প্রথমে বাবা রাগ করলেন, তারপর চুপ হয়ে গেলেন। তিনি তার শার্টের বোতাম খুলে তার বুকের কাছে একই রকম দাগ দেখালেন। তিনি বললেন, এটা আমাদের বংশগত রোগ নয় সাকিব, এটা অভিশাপ। আমিও তোর বয়সে সেই ডায়েরিটা পড়েছিলাম, আমার বাবাও পড়েছিল। আমরা কেউ পড়িনি পরবর্তী প্রজন্মকে। ভেবেছিলাম হয়তো আমাদের সাথে সব শেষ হয়ে যাবে, কিন্তু সেটা শেষ নয়, শুধুমাত্র শুরু ছিল। ডায়েরিটা আমি লাইব্রেরিতে রেখে দিয়েছিলাম, কিন্তু সেটা আর সেখানে থাকতো না। সেটা আমার বেড সাইডের টেবিলে, ব্যাগে, বাথরুমে হাজির হয়ে যেত। পাতাগুলো নিজে নিজে উল্টাতে শুরু করলো। নতুন লেখা দেখা যেত আমার হাতের লেখায়। আমি নিচেও না লিখলে সেখানে সইতে লেখা হতো, আজ রাতেই শুরু হবে। আমি সহ্য করতে না পেরে ডায়েরিটা ফেলে দিলাম বাড়ির পেছনে সেই পুরনো কুয়ায়। সেদিন রাত ভয়ঙ্কর এক রাত ছিল। ঘুমের মধ্যে টের পেলাম পুরো ঘরটা বরফ শীতল ঠান্ডা। চোখ খুলতে দেখি আমি শুয়ে নেই, দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সেই পুরনো ব্যালকনিতে, যেটা দাদার আমল থেকে বন্ধ। আমার হাতে সেই পুরনো ছুরি, আমার সামনে ঘুমন্ত অবস্থায় আমার ছোট ভাই। আমার নিজের হাতে উঠছে সেই ছুরিটা নিয়ে ভাইয়ের দিকে। আমি ভেতর থেকে চিৎকার করলাম, কিন্তু আমার দেহ কোনোভাবেই যেন আমার নিয়ন্ত্রণে রাখছিল না। হাতটা আরো এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই আমার পেছনে একটা শ্বাস আমার ঘাড়ে লাগলো। একটা করুণ ক্ষুব্ধ কণ্ঠ
স্বর বলল, উচিত শাস্তি। পুরুষের বংশধর ওরা আবার শিশুকে রেহাই দেয়নি। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমি ওকে রেহাই দিয়েছি। আমি তো তোমার গল্প জানি, আমি তোমার পক্ষে আছি। হাতটা এবার থেমে গেল। আমি সুযোগ পেয়ে বললাম, তুমি ন্যায় বিচার চাও, আমি দেব, কিন্তু আমার পরিবারকে রেহাই দাও। বলো আবার কি করতে হবে? সে বলল, ডায়েরিটা ফেরত আনো। প্রতিটা পাতায় আমার রক্তের ছাপ আছে। পাতাগুলো পুড়িয়ে ছাই করে নদীতে উড়িয়ে দাও। এটা সাবধান, পোড়ানোর সময় যদি তুমি পেছন ফিরে তাকাও তুমি শেষ হয়ে যাবে। পরের দিন আমি কুয়া থেকে ডায়েরিটা উদ্ধার করলাম। সন্ধ্যায় নদীর ধারে একটা নির্জন জায়গায় আগুন জ্বালালাম। একে একে ডায়েরির পাতা ছিঁড়ে আগুনে ফেলে দিতে লাগলাম। প্রতিটি পাতায় আগুন লাগা মাত্রই একটা তীক্ষ্ণ চিৎকারের মতো শব্দ ভেসে আসতে লাগলো। পাতাগুলো পুড়তে লাগলো। আগুনের শিখা নীরব হয়ে যেত, আর ধোঁয়া থেকে গাঢ় লাল রঙের আভা বের হতে শুরু করলো। শেষ পাতায় পুড়িয়ে আমি নিঃশ্বাস ছাড়লাম। তখনই কানে একটা শব্দ শুনতে পেলাম। একটা কেজন বলল, ভুলেও ফিরে তাকাবে না। এই কথাটা মনে করছিলাম, কিন্তু আমার সামনে নদীর জালে আগুনের আলোয় আমি দেখলাম প্রতিবিম্ব। আমি একা নই, আমার পেছনে দাঁড়িয়ে আছে রুমা। তার মুখ এবার পরিষ্কার, চোখ দুটো বিষাদের গভীর কুয়োতে ঢাকা। সে হালকা করে মাথা নুইয়ে পানিতে মিলিয়ে যেতে লাগলো। আর তারপর আমি অনুভব করলাম আমার হাতের তালু জ্বলছে। দেখলাম সেই কালো হাতের ছাপ থেকে ধোঁয়া উঠছে আর আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ যায়নি। একটা মৃত দাগ রয়ে গেল, যেন সতর্কতা বার্তা বহন করছে। পরের দিন সকালে বাবা আর দাদা দুজনেই বিছানা থেকে উঠে তাদের হাতের তালু দেখলেন। তাদের দাগও স্নান হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ অদৃশ্য হয়নি। দাদা বললেন, অভিশাপ কখনো সম্পূর্ণ যায় না রে, দুর্বল হয়, সাক্ষী থাকার দাগ রয়ে যায়। সো জেফরি ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমার নাম রবিন খান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ রবিন খান। আসলে একটা বিষয় বলতে হবে, পুরোনো জিনিসের ঝোঁক থাকা ভালো, কিন্তু পুরোনো জিনিস নিয়ে এত মাথামাতি করলে আসলে বিপদটা কিন্তু নিজেরই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস স্টোরি। আমি রাফসান আহমেদ, আমার বাসা কুমিল্লা। আমি আপনার শোয়ের একজন নিয়মিত শ্রোতা। আজ আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার নিজের চোখে দেখা নয়, তবে আমার খুব কাছের এক প্রতিবেশীর সাথে ঘটেছিল। ঘটনাটি এতটাই মর্মান্তিক আর ভয়াবহ যে যখনই মনে পড়ে তখনই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। লেখা শুরু করবার আগে বলে নিই, লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা শুরু করবার আগে শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটা জরুরি কথা বলতে চাই। আমরা অনেকেই নিজের টাকা পয়সা, রূপ বা ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যাই। গরিব, অসহায় বা ভিক্ষুকদের আমরা মানুষ বলেই গণ্য করি না। রাস্তাঘাটে কোনো পাগলি বা বৃদ্ধা ভিক্ষুককে দেখলে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি, দূর দূর করে তাড়িয়ে দিই। কিন্তু আমরা জানি না কার ভেতরে কি লুকিয়ে আছে। একটা ছোট অবহেলা এবং অহংকার যে কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, আজকের ঘটনাটা তার জ্বলজ্বন্ত প্রমাণ। এই কথাটা কেন বললাম ঘটনার শেষে আপনারা ঠিকই বুঝতে পারবেন। এবার মূল ঘটনায় আসা যায়। ঘটনাটি ঘটে আজ থেকে 50 বছর আগে আমাদের পাশের এলাকায়। সেখানে চৌধুরী পরিবার নামে এক অত্যন্ত প্রভাবশালী এবং ধনী পরিবার বাস করতেন। তাদের বিশাল বাড়ি, গাড়ি, অঢেল সম্পত্তি। চৌধুরী সাহেবের বিয়ের অনেক বছর পর তাদের ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়। বংশের প্রদীপ আশায় পুরো বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই সেই নবজাতককে দেখতে আসছিল। সেদিন চৌধুরী সাহেবের বাড়িতে প্রচুর মেহমান। বাসার ঘরে বসে সবাই বাচ্চাটিকে ঘিরে আনন্দ করছে, অনেকে টাকা করেও দিচ্ছিল। এমন সময় কোথা থেকে যেন জরা জীর্ণ গোজো এক বৃদ্ধা মহিলা সে ভিড় ঠেলে বাড়ির ভেতর ঢুকে পড়ে। তার পরনে ছিল নোংরা ছেঁড়া কাপড়, চুলে জট, চামড়া কোচকানো। দারোয়ান হয়তোবা ভিড়ের কারণে খেয়ালই করতে পারেননি। মহিলাটি সোজা বাচ্চাটির দোলনার কাছে চলে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগে মহিলাটি পরম মমতায় বাচ্চাটিকে কোলে তুলে নেয় এবং স্নেহের সাথে তার কপালে একটা চুমু এঁকে দেয়। এই দৃশ্যটা দেখে চৌধুরী সাহেব প্রচন্ড রেগে যান। তার আভিজাতে যেন বিশাল আঘাত আনে। তিনি চিৎকার করে দৌড়ে আসেন এবং ওই বৃদ্ধ মহিলাকে সজোরে একটা থাপ্পড় মারে এবং ধাক্কা মারলেন। মহিলাটিকে তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যান। চৌধুরী সাহেব তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন আর বলেন, তোর সাহস কি করে হয় আমার বাচ্চার গায়ে হাত দেওয়ার? তোর গায়ের গন্ধে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাবে, বেরো বেরো এখান থেকে।
জলদি জলদি বেরিয়ে যা। তিনি দারোয়ানকে ডেকে মহিলার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। মহিলাটি যাওয়ার সময় কোনো কথা বলেনি, শুধু চৌধুরী সাহেবের চোখের দিকে তাকিয়ে থাকে। আর সেই বাচ্চাটার দিকে অদ্ভুত এক রক্তলাল দৃষ্টিতে তাকিয়েছে। সেই দৃষ্টিতে কেবল কষ্ট ছিল না, ছিল প্রতিহিংসার আগুন। কিন্তু চৌধুরী সাহেব তখন অহংকারে মত্ত। তিনি সেসব গ্রাহ্যই করলেন না, আর এটাই ছিল তার জীবনের সবচাইতে বড় ভুল। ওই ঘটনা ঠিক 2 দিন পর সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু 4র্থ দিন রাত থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। চৌধুরী সাহেবের স্ত্রী রাতে বাচ্চার ঘরের জানালার পাশে একটা ছায়া দেখতে পেতেন। তার মনে হতো কোন এক বৃদ্ধ মহিলা জানালার ওপাশে অন্ধকারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। কিন্তু তিনি যখনই জানালার কাছে দেখতে যেতেন, লক্ষ্য করতেন কেউ নেই সেখানে, শুধু জানালার গ্রিলে একটা অদ্ভুত গন্ধ। বাড়ির কাজের লোকেরাও বেশ ভয় পেতে শুরু করলেন। তারা অভিযোগ করতেন বাচ্চার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় নাকি কেমন যেন খিরখির খিরখির করে শব্দ পাওয়া যায়। ঘটনার ভয়াবহতা চরমে পৌঁছে যায় 7ম দিন রাতে। চৌধুরী সাহেব ব্যবসার কাজে বাইরে ছিলেন, ফিরতে রাত হয়ে গেল। তিনি বাড়ি ফিরে সোজা বাচ্চার ঘরে যান তাকে দেখবার জন্য। ঘরে ঢুকে তিনি যে দৃশ্যটা দেখলেন তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল। তিনি দেখলেন তার 7 দিনের শিশুটি দোলনা আর বিছানায় নেই, বরং বিছানা থেকে প্রায় 3 হাত উপরে শূন্যে ভাসছে। বাচ্চাটির কোনো নড়াচড়া নেই, চোখ দুটো স্থির হয়ে উপরের দিকে তাকানো, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে গ্রাস করেছে। এই অলৌকিক এবং ভয়াবহ দৃশ্য দেখে চৌধুরী সাহেব আর দেরি করেননি। তিনি বুঝতে পারলেন এইটা কোনো সাধারণ বিষয় নয়। তিনি তৎক্ষণাৎ গাড়ি নিয়ে এলাকার সবচেয়ে বড় এবং সিদ্ধ সস্থস্থ এক কবিরাজকে ডেকে আনতে চলে গেলেন। রাত তখন প্রায় 2:30। চৌধুরী সাহেব কবিরাজকে নিয়ে হন্তদন্ত করে বাড়ি ফেরেন। সারা বাড়ি তখন নিস্তব্ধ, কিন্তু বাচ্চাটির ঘর থেকে এক অদ্ভুত চপচপ চপচপ আওয়াজ আসছিল, যেন খুব আয়েশ করে কিছুটা চিবিয়ে খাচ্ছে। চৌধুরী সাহেব আর কবিরাজ দৌড়ে বাচ্চার ঘরে ঢোকেন। দরজার সামনে ফাঁক করা ছিল। কবিরাজ ইশারা করে চৌধুরী সাহেবকে শব্দ করতে বারণ করলেন। দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিলেন। ভেতরের দৃশ্যটা দেখে সাহসী কবিরাজও বেশ শিউরে উঠলেন। জানালা দিয়ে আসা চাঁদের আলোয় দেখা যাচ্ছিল সেই বৃদ্ধা মহিলা ঘরের মেঝের উপরে বসে আছে, কিন্তু তার রূপ সম্পূর্ণ মানুষের মতো নয়। তার শরীরের উপরের অংশটা অর্থাৎ মাথা থেকে কোমর পর্যন্ত কুচো বৃদ্ধ মহিলার, আর নিচে ঠিক যেন কুমিরের মতো রেপ্টিলিয়ান একটা ফিগার, বিশাল কুৎসিত একটা কুমিরের মতো। তার শরীর থেকে অসহ্য বিভৎস আর কাঁচার মতো কালো কালো কিছু একটা পড়ছে। আর সবচেয়ে হৃদয় বিদারক এবং পৈশাচিক দৃশ্যটা হলো সে দানবী মহিলা বা সে রাক্ষস চৌধুরী সাহেবের সে ফুটফুটে শিশুটিকে 2 হাত ধরে পৈশাচিক আক্রোশে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বাচ্চাটির মাথা তখন তার মুখের ভেতরে, বাচ্চাটির ছিন্ন হয়ে যাওয়া মাথা তার মুখের বাইরে ঝুলছে, আর দানবী হাড় জীবাণুর মটমট শব্দ করে নিজের ক্ষুধা মিটাচ্ছে। বেচের অনেকটা রক্তে ভেসে যাচ্ছে। কবিরাজ সাহেব এই দৃশ্য সহ্য করতে না পেরে বিকট চিৎকার করে ওঠেন। নিজের ঝুড়ি থেকে বঞ্চপনা সরিষা ধুলো বের করে ছুড়ে মারেন। কবিরাজের উপস্থিতি টের পেয়ে সেই বিভৎস রাক্ষস জানালার দিকে তাকায়। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলছিল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে জানালার সামনে সে লোহার গ্রিলগুলোতে 2 হাত বাঁকিয়ে দেয় এবং এক লাফ দিয়ে অন্ধকারে বেরিয়ে যায়। ঘরের মেঝেতে পড়ে থাকে শিশুটির ছিন্ন বিচ্ছিন্ন দেহ। চৌধুরী সাহেব সেই দৃশ্যটা দেখে ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন। তার স্ত্রী এরপর পাগল হয়ে যায়। পরে জ্ঞান ফিরলে কবিরাজ সাহেব জানান ওই বৃদ্ধা কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি অত্যন্ত শক্তিশালী এবং প্রতিহিংসা পরায়ণ একজন পিশাচিনী ছিলেন, যে মাঝে মাঝে মানুষের রূপ ধারণ করে লোকালয়ে ঘুরত, কিন্তু ক্ষতি করত না খুব একটা। বিশেষ করে নবজাতক শিশুদের প্রতি তার খুব আকর্ষণ ছিল। তার নিজেরও এক সময় নবজাতক ছিল যে কিনা মারা গিয়েছিল। চৌধুরী সাহেব যদি সেদিন তাকে অপমান করে গলা ধাক্কা না দিতেন, তাহলে তোমার সেই বাচ্চাটার কোনো ক্ষতি করতো না, শুধু আদর করে চলে যেত। কিন্তু এই অপমানের বদলা নিতে সে ফিরে এসেছিল এবং চৌধুরীর বংশের প্রদীপকে এক নির্মম ভাবে নিভিয়ে দিল। এই ঘটনার পর চৌধুরী পরিবার ওই বাড়ি ছেড়ে চিরতরে চলে যায়।
তারা তাদের বিপুল সম্পত্তি থাকা সত্ত্বেও সন্তান হারানোর সুখে পাথর হয়ে গিয়েছিল। ওই আলিশান বাড়িটা এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কেউ ওখানে ভয় যায় না। জেফরি ভাই, এই ঘটনাটা আমাদের শিখিয়ে দিয়ে যায় কখনো কাউকে ছোট করতে নেই। ক্ষমতার অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। আমরা জানি না কার ভিতরে কি লুকিয়ে আছে। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। হ্যাঁ, দ্যাট ইজ হন্টেড একটা স্টোরি, খুবই হন্টেড একটা ব্যাপার স্যাপার ছিল স্টোরির ভিতরে। ওয়াও, দ্যাট ইজ আ ক্রিপি ওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস স্টোরি। চলে যাই পরবর্তী স্টোরিতে। আমি রিয়াদ, পঞ্চগড়ের একটা প্রত্যন্ত গ্রামে আমার বড় হওয়া। ছোটবেলা থেকে গল্প শুনে আসছি আমাদের পাশের বিলের ধারে একটা বুড়ির কথা, যে কিনা মানুষকে ঠুকে তাদের ভিতরের আত্মা খেয়ে নেয়। আমরা সবাই তাকে বলতাম কাঁচামণি। তার কুঠিরের কথা শুনলেই বাচ্চাদের রীতিমতো অবস্থা খারাপ হয়ে যেত। আমি নিজে কখনো দেখিনি, তবে আমার বড় ভাই জাহিদের সাথে যা ঘটেছিল তা আজ আমার গায়ের লোম দাঁড় করিয়ে দেয়। ঘটনাটি ঘটেছিল 2013 সালের আশ্বিন মাসে। আমাদের পাশের বাড়ির বিল তখন সন্ধ্যার পর কুয়াশা নামে ঘন অন্ধকারে চাদর মুড়ে দিত। জাহিদ ভাই তখন কলেজে পড়তো। একদিন সন্ধ্যা হলো কি তার কলেজের বন্ধুদের সাথে বিলের পাড়ে আড্ডা দিতে গিয়েছিলেন। ফিরতে রাত হয়ে যায় অনেক। সে ফিরে এসে কিছুই বলল না, শুধু মুখটা ফ্যাকাশে করে রাখলো, চোখ দুটো কাচের মতো নিষ্প্রভ। আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? সে শুধু মাথা নাড়লো আর বলল, না কিছু না। তার পরের দিন থেকে জাহিদ ভাইয়ের স্বাভাবিকভাবে উধাও হতে শুরু করলো। সে রাতে ঘুমাতো না, জানলার পাশে দাঁড়িয়ে বিলের দিকে তাকিয়ে থাকতো। কখনো কখনো ফিসফিস করে বলতো, হয়েছে আসছে। আমরা কিছুই দেখতে পেতাম না। সপ্তাহখানেক পর তার শরীরে অদ্ভুত দাগ দেখা গেল, গাঢ় নীল রঙের, যেমনটা ঠান্ডা লেগে শিরা ফলে ওঠে। কিন্তু এইগুলো ফোলা নয়, শুধু রং। এক রাতে আমি তার পাশে রাতে ঘুমাচ্ছিলাম এবং হঠাৎ করে একটা আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি জাহিদ ভাই তার বিছানা থেকে উঠে হাঁটছে, কিন্তু হাঁটছে না, পেছন দিকে হেঁটে দরজার দিকে চলে যাচ্ছে। গতিবিধি একদম অনড়, পা দুটো যেন কারো টানে পেছনের দিকে সরে যাচ্ছে। তার চোখ দুটো টান টান করে খোলা, কিন্তু ঘুমে আচ্ছন্ন। আমি ভয়ে আটকে গেলাম, কিছু বলতে পারলাম না। সে এমনিতে বের হয়ে গেল। আমি দৌড়ে আব্বু আম্মুকে ডাকলাম। আমরা বাইরে এসে দেখি জাহিদ ভাই পেছনের দিকে হেঁটে বিলের দিকে যাচ্ছে। আমরা ছুটে গিয়ে তাকে ধরে ফিরিয়ে আনলাম। তখন সে শুধু জ্ঞান ফিরে পেয়ে কাঁদতে লাগলো। ও বড়ি কাঁচামণি, সে আমায় ডাকছে। সে বলছে আমার রক্তেই তার শেষ ভোগ হবে। পরদিন আমরা স্থানীয় এক পীর সাহেবের কাছে গেলাম। পীর সাহেব জাহিদ ভাইকে দেখে বললেন, একে তো শক্তিশালী জিনে পেয়েছে, কিন্তু সাধারণ কোনো জিন নয়। এটা মানুষের আত্মাকে পুষ্ট করে শেষ করে দিচ্ছে। এর পেছনে কাঁচামণির হাত আছে। তিনি কিছু পানি পরা দিলেন, একটা তাবিজ পরা তার গলায় বড়িয়ে দিলেন। সেদিন রাত ছিল ভয়াবহ। রাত 12টার দিকে আমাদের ছাদের উপরে এমন আওয়াজ শুরু হলো যেন কেউ লোহার শিকল টেনে টেনে হেঁটে বেড়াচ্ছে। বাইরে কুয়াশার মধ্যে অস্পষ্ট মানব আকৃতির ছায়া দেখা যাচ্ছে, যারা দরজায় কড়া নাড়ছিল। পীর সাহেবের দেওয়া তাবিজ জাহিদ ভাইয়ের গলা থেকে হঠাৎ আপনা আপনি ছিঁড়ে আগুনে জ্বলে ছাই হয়ে গেল। জাহিদ ভাই হঠাৎ চিৎকার করে উঠল, হয়ে আসছে, দেখ না, দেখ, তার হাত শুধু হাড়। আমরা তাকিয়ে দেখি জানালার কাঁচের উপরে একটা শুষ্ক কালো নৌকওয়ালা হাতের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। শব্দ হচ্ছিল যেন নখ দিয়ে কাঁচ ছিঁড়ে বের হয়ে আসার চেষ্টা করছে। আব্বু তখনই পীর সাহেবের ফোন করলেন। পীর সাহেব বললেন, এখনো ওকে নিয়ে আমার কাছে আসো, সরাসরি আসো, পেছন ফিরে তাকিও না। আমরা গাড়ি নিয়ে বের হলাম। রাস্তাটা ছিল খালি, কিন্তু পেছনের সিটে বসে আমি অনুভব করছিলাম আমাদের গাড়ির ছাদের উপরে কেউ বসে আছে। মাঝে মাঝে টোকা পড়ছিল। জাহিদ ভাই পাশে বসে কাঁদছিল। সে হঠাৎ পেছনের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল আর বলল, আয়নায় দেখো। আমি রিভার ভিউ আয়নায় তাকাতে আমার সিঁড়ি তাড়াতে বরফ শীতল স্রোত বয়ে গেল। গাড়ির পেছনের সিটে আমাদের পাশে একটা বিকৃত মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। চোখ গর্তে মুখ হাঁ করে আছে, যেন চিরকালের চিৎকার। আমরা রীতিমতো চোখ বন্ধ করে আল্লাহু আকবার চুপ করতে শুরু করলাম। পীর সাহেবের বাড়ি পৌঁছে আমরা সব কথা বললাম। তিনি গম্ভীর হয়ে বললেন, কাঁচামণি আসলে সে তানজি যে মরার পরেও কালো বিদ্যা ছাড়তে পারেনি। সে এখন কারিন জিন হয়ে মানুষকে শেষ করছে। জাহিদকে সে পছন্দ করেছে, কারণ জাহিদের জন্ম হয়েছিল অমাবস্যার রাতে।
তিনি বললেন তিনি কিছু রুকায়া দিবেন, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। তিনি একটা কক্ষ প্রস্তুত করলেন, মেঝেতে বৃত্ত আঁকলেন, তার ভেতরে জাহিদ ভাইকে বসালেন, 4 কোণে 4টি লোহার পেরেক গেড়ে দিলেন। তারপর তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। হঠাৎ কক্ষের বাতি নিভে গেল, শুধু একটা মোমবাতি জ্বলছিল। ঠান্ডা হাওয়া বইতে লাগলো, মোমবাতির শিখা নীল হয়ে উঠল। জাহিদ ভাইয়ের কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে গেল, বিভৎসয় কণ্ঠে বলল, কে তুই? আবার শিকারে কেন বাধা দিতে এসেছিস? রক্ত আমার। জাহিদ ভাইয়ের মুখ দিয়ে বিভৎস কীট পতঙ্গ বের হতে শুরু করলো। কালো পিঁপড়া, মাকড়সা তারা বেঁচেতে পুরো ছাই হয়ে যাচ্ছিল। পীর সাহেবের কপালে রীতিমতো ঘাম দেখা দিল, জিকির জোরদার করা শুরু করলো। হঠাৎ জানালার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ছাই হয়ে গেল, আর সেই কুঠির বুড়ি এখন দেয়ালের উপরে পোকার মতো হামাগুড়ি দিয়ে ভেতরে প্রবেশ করলো। তার শরীর ছিল শুকনো, চামড়া হাড়ের সাথে লেপ্টে আছে, কিন্তু চোখ দুটো ঝলঝল করছে। সে সরাসরি পীর সাহেবের দিকে ঝাঁপিয়ে পড়ল। পীর সাহেব তখন উচ্চ স্বরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। মনে হলো অদৃশ্য কোনো শক্তি বুড়িকে রীতিমতো পিছনে ঠেলে দিল। সে গর্জে উঠল। তারপর সে জাহিদ ভাইয়ের দিকে দ্রুত এগিয়ে এলো, তার গলাটা চেপে ধরল। জাহিদ নীল হয়ে গেল। পীর সাহেব তখন শেষ চেষ্টাটা করলেন। তিনি একটা ছোট্ট বোতল থেকে তরল কিছু ছিটিয়ে দিলেন বুড়ির দিকে। সে তরল পোড়া মাত্রই বুড়ির গায়ে আগুন ধরে গেল, কিন্তু আগুনের সেটা পূর্ণ না, সে যেন আরো রাগান্বিত হয়ে গেল। সেই মুহূর্তে পীর সাহেবের মুখ থেকে অন্য এক গম্ভীর শক্তিশালী কণ্ঠস্বর বেরিয়ে এলো। এটা ছিল তার সাহায্যকারী রুহানি শক্তি। সে বলল, খবরদার, আল্লাহর নামে আজ তোমাকে বন্দী করব। বুড়ি চিৎকার করতে লাগলো, কিন্তু তার শরীর ধোঁয়া উঠতে শুরু করলো। সে ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো, যেন তার অস্তিত্ব মুছে যাচ্ছে। শেষ মুহূর্তে সে জাহিদের দিকে তাকিয়ে কর্কশ স্বরে বলল, রক্ষা পেলি, কিন্তু আমার কুঠির এখনো আছে, কেউ না কেউ আসবি। এরপর থেকে নীরবতা বিরাজ করলো, কক্ষের বাতি জ্বলে উঠল। জাহিদ ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। পীর সাহেব ক্লান্ত হয়ে বসে পড়লেন। তিনি বললেন, ওকে বাড়ি নিয়ে যাও, সে এখন নিরাপদে আছে, কিন্তু সাবধান, ওই বীরের ধারে কখনো যেও না, বিশেষ করে অমাবস্যার রাতে। আমরা জাহিদ ভাইকে বাড়ি নিয়ে এলাম। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু আজও সেই দিনের কথা মনে পড়লে ভয় লাগে। মনে হয় আবারও যদি ফিরে আসে সে ভয়ঙ্কর বুড়ি। তাই এটাই ছিল স্টোরি। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে পরে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি স্টোরিটা অনেক ভালো লেগেছে।